দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। এরই মধ্যে আপনারা জেনেছেন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধের ইঙ্গিত। আ ইরান কি তাহলে টিকে থাকার চ্যালেঞ্জের মুখে এই মুহূর্তে? আর খামেনি পুত্র মুজতবা খামেনি তিনি অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পড়েছেন কিনা? বা তিনি আসলে যুদ্ধটাকে নিয়ে কি ভাবছেন দায়িত্বে আসার পরপরই? এদিকে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আ বেনিয়ামিন নেতানিয়াহুর অনুপস্থিতি ঘিরে একদিকে ভারত ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে। আবার অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের ফোনালাপের খবর এসেছে। তাতে আসলে কোন বিষয়গুলো আলাপ হলো এবং এই ফোনালাপ কিসের ইঙ্গিত বহন করছে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা ট্রাম্পের মুখে কেন যুদ্ধ বন্ধের কথা। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আ ঢাকায় রাসূলি আকরাম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিনকে। আর তার সঙ্গে থাকছি আজকের বার্তা কক্ষে আমি শামসুজ্জোহা। দর্শক ইরান যুদ্ধের আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি রাসূলি আকরাম ইসলামিক ইনস্টিটিউট ঢাকার প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিনকে। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আ আপনার কাছে আমি ১ম এ যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে গত প্রায় ৫০ বছরের মধ্যে ইরান এমন একটা ঝুঁকির মুখে পড়েছে যখন তার সর্বোচ্চ নেতাকে আ আক্রমণের ১ম দিনেই হত্যা করা হয়েছে। তারপরে যেটি হলো ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি তিনি এই দায়িত্বে নির্বাচিত হলেন। সেটা আসা নিয়েও এক ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। সুপ্রিম লিডার হিসেবে তৃতীয় তিনি। তিনি কি আসলে অস্তিত্ব রক্ষার লড়াই পড়েছেন কিনা? আসলে আ পুরো বিশ্বেই তো এখন অস্তিত্বের লড়াই আছে। হুম, আ এই যে আ ১ম সারির নেতা, হুম, বিশেষ করে বিপ্লবের মহান নেতা হযরত সৈয়দ আলী, আ ইমাম খামেনেয়িকে ১ম দিনেই হত্যা করা হয়েছে। এটা কিন্তু ইরানের নতুন না। হুম, ইরানের যখন ইসলামী বিপ্লব হলো ১৯৭৯ সালে, পার্লামেন্টের ৭২ জন সদস্য একদিনেই শহীদ হলো। হুম, এবং এই যে বিপ্লবের যে মহান নেতা আপনি আপনারা দেখেছেন যে তার একটা হাত কিন্তু অবশ ছিল। হুম, এই হাত কিন্তু বোমার কারণে অবশ হয়েছিল এবং তাকে হত্যা করার পরিকল্পনা ছিল। হুম, শহীদ বেহেশতি, শহীদ বাহনার ১ম সারির যত নেতা আছে এদেরকে সবাইকে হত্যা করা হয়েছিল ওই সময়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ইরান আবার অ্যা নতুন ইসলামী প্রজাতন্ত্র ইরানের যেই রাষ্ট্র ব্যবস্থা হুম। সেটা আবার পুনর্গঠিত হয়েছে। তো ইরানের বিষয়টা হলো কি যে আপনার নেতা কিভাবে নেতা নির্বাচিত হবে? এটা কিন্তু কনস্টিটিউশন এ আছে ওদের। হ্যাঁ, আ আ আছে এবং যখন তাকে হত্যা করা হলো তখন এই আলোচনাগুলো এসেছে যে এসে যায়। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আলোচিত হয় এবং আলোচনা। সবাইকে একসাথে জি, জি। ৮৮ জন বা এরকম হুম, সবাইকে একমত হতে হয় জি, জি। এই ধরনের ৮৮ বিষয়গুলো। সন কিন্তু অস আমার প্রশ্ন হচ্ছে যে ইরান আ এত বড় একটা প্রস্তুতি থাকার পরে বেশ কিছুদিন ধরে যুদ্ধ হবে হওয়ার পরেও সুপ্রিম লিডারকে হত্যা করা সম্ভব হলো। এটা আসলে কিছুটা দমে যাওয়ার ব্যাপার কিনা? যুদ্ধের সময় যেটি হয় যে লিডারকে হত্যা হুম, করলে হুম। আপনার সেটা অন্যদের উপরে আসলে এটা প্রভাব পড়ে কিনা? আমার প্রশ্ন হচ্ছে কি লক্ষ্য অর্জন করলে ইরান যুদ্ধে জয়লাভ করবে বা এই সময় টিকে গেল আ মনে হয়? আপ আমি তো বলছি যে ইরান অলরেডি যুদ্ধে জয়লাভ করেছে। কেন এটা মনে কেন? হচ্ছে আপনার? কারণ ট্রাম্প পরাজিত হয়েছে। ট্রাম্পের অবজেক্টিভ কি ছিল? ট্রাম্প যখন যুদ্ধ করতে আসে তখন তার অবজেক্টিভ ছিল তারা রেজিম চেঞ্জ করবে। হুম, এবং তারা ভেবেছিল যে ইরানের রাহাবারকে হত্যা করলে রাষ্ট্রের হুম, মধ্যে একটা এলোমেলো অবস্থা হয়ে যাবে এবং রেজিম চেঞ্জ করবে তারা। হুম, কিন্তু সেই অবজেক্টিভে সে পৌঁছে নেয়। সুতরাং যুদ্ধের ১ম দিনেই কিন্তু ইরান জয়লাভ করেছে। হুম, এরপরে হলো যে পরবর্তী চ্যালেঞ্জ যেটা ছিল, এটা আসলে সাজানো আছে ইরানের। কোন কিছুই মানে এরকম না যে haphazardly তারা সিদ্ধান্ত নিচ্ছে। হুম, আজকে যে সৈয়দ মুজতবা উনার ছেলে, উনি যে নির্বাচিত হয়েছেন, হুম, এটা কিন্তু এমন না যে উনি রাহাবারের ছেলে। হুম, না, উনার সেই যোগ্যতাগুলোকে যাচাই-বাছাই করেছে ৮৮ জনের যে আপনার আ এক্সপার্ট কমিটি যেটা আছে আরকি। তারপর শুরায় নেগাবান আছে হুম, ১২ জন। এরা মিলেই কিন্তু তাকে নির্বাচন করে এবং উনি কিন্তু শুরায় নেগাবান বা অভিভাবক পরিষদের কেউ ছিলেন না। হুম, অভিভাবক পরিষদ মনে করেছে রাহবারের পরে অর্থাৎ সৈয়দ আলী খামেনির পরে উনার ছেলে সৈয়দ মুজতবা উনি উপযুক্ত এই পোস্টের জন্য। সেজন্যই করা হয়েছে। সেজন্যই করা হয়েছে। কিন্তু ওই যে পশ্চিমা একটা প্রোপাগান্ডা বলা হতো যে এটা ঠিক না। তারপরে তো সেটাই হলো জি, জি। একরকমের। আমি এবারে একটু আরেকটা ব্যাপারে যেতে চাই। সেটি হচ্ছে আ
ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্যগুলো দিচ্ছে, প্রথম দিকে যে কথাগুলো বলছিল অনেকটা চুপচাপ ছিলেন এবং অনেকটা তার বিষয়টা এতটা নমনীয় ছিল না যতটা এখন বলছেন। তিনি বলেছেন যে অনেকটা জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। আপনার কথার উল্টো। জি, এবং তিনি বলছেন তবে সেটি যথেষ্ট নয় বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে, তবে এই সপ্তাহে না। আপনার কি তাই মনে হয়? আহ, ইরান অলরেডি বলেছে হুম, যে যুদ্ধ তোমরা শুরু করেছো, হুম, কিন্তু যুদ্ধ শেষ করব আমরা। মানে আমরা যখন বলবো যুদ্ধ শেষ, তখন যুদ্ধ শেষ হবে। আচ্ছা। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প এখানে সে কিছু সমস্যায় পড়েছে। একটা হলো সে যে অবজেক্টিভের জন্য এসেছে এখানে, তার সেই অবজেক্টিভ পূরণ হয়নি, হুম, পৌঁছতে পারেনি সেখানে। দ্বিতীয় হলো মধ্যপ্রাচ্যে তার যত ইনফ্রাস্ট্রাকচার আছে, মানে সে তার রাডার ব্যবস্থাগুলো অত্যন্ত শক্তিশালী এবং ব্যয়বহুল রাডার ব্যবস্থা। বিভিন্ন দেশে। বিভিন্ন দেশে প্রত্যেকটা রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে এবং এখানে যে তার যে ঘাঁটিগুলো তৈরি হয়েছে, এই ঘাঁটিগুলো প্রায় ধ্বংসপ্রায়। এই ইতিমধ্যে আবার ইসরায়েলও ব্যাপক হারে হামলা করছে ইরান। তো সুতরাং জয়ের কোনো প্রসঙ্গ তো এখানে আসেই না। কারণ যুদ্ধ তো এখনো শেষ হয়নি এবং যুদ্ধ আ ই উনি মাঝখানে যুদ্ধবিরতির কথা বলেছে, ইরান বলছে না, কখনো যুদ্ধবিরতি হবে না, না। তার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যেটুকু জয়ী হয়েছে সেটা যথেষ্ট না, নয়। আপনি বলেন হ্যাঁ, এটা জয় কোন জয়ের জয় আমি জয় কোনটাকে বলব? আমি যে উদ্দেশ্যে লক্ষ্যে যে হ্যাঁ। লক্ষ্যে আমি ওখানে গেছি, আমি আমার সেই লক্ষ্য কি অর্জন হয়েছে? আপনি হুম, দেখেন ইরানের রেজিম চেঞ্জ হয়েছে? হয়নি। হুম, তারপরে সে বলে আইআরজিসি তাদের অস্ত্র এগুলো ধ্বংস করার জন্য সে ধ্বংস করতে পেরেছে? যদি ধ্বংস করতে পারে, এখনো ২০০-২৫০ ক্ষেপণাস্ত্র, ড্রোন কিভাবে সে হুম। ইসরায়েলে পাঠাচ্ছে এবং বিনা বাধায় যাচ্ছে এখন। বিনা বাধায়। তো অর্থাৎ সত্যি আ আপনার দৃষ্টিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হয়নি। হয়নি। এবারে আসি মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হয়েছিল সরাসরি একটি সংবাদ সম্মেলনে যে অভিযান কতদিন চলবে? আ তিনি যে উত্তরটা দিয়েছেন শিগগিরই, তবে এই সপ্তাহে না। ইরানের এর সাথে তিনি যুক্ত করেছেন, ইরানের যা কিছু ছিল সব শেষ এবং তাদের নেতা সহ শেষ করা হচ্ছে। নেতৃত্ব সহ শেষ করা হুম। হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এইটা আসলে আক্ষরিক অর্থেই তো ঠিক ১ম দিনে এবং না, ১ম নেতাকে। এটা ঠিক এটা না। মনে হয় কিনা? না, এটা ঠিক না। কারণ হচ্ছে কি, আ উনি ইরান সম্পর্কে সবসময় ভুল ক্যালকুলেশন করেন। কেন ভুল ক্যালকুলেশন করেন? দেখেন, না, ইরানের এই যে বক্তব্যটা সিস্টেম আমি যে আপনাকে তাদের নেতা সহ হত্যা করা না, হয়েছে। আমি সেটাই বলছি, হুম, সেটাই জবাব হুম, দিচ্ছি। যে ইরানের যে লিডার, হুম, এটা লিডারশিপ, তার একটা আদর্শ আছে। হুম, সেই আদর্শের কখনোই একজনকে হত্যা করার মধ্যে আদর্শের পতন হয় না। ইরান কিসের উপর চলে? একটা আদর্শের উপর চলে। এই হুম, আদর্শ কখনই পতন হবে না। আপনি ১৪০০ বছর আগে ইমাম হোসেন আলাইহিস সালামকে যে শহীদ করা হয়েছে, হুম, সেখানে ইমাম হোসেন তার সপরিবারে শহীদ হয়েছে। বলব এখনো কিন্তু একটা কারবালার মতো হয়েছে। হুম। কারণ রাহাবার উনি, উনার স্ত্রী, উনার জামাতা, উনার আ পুত্র স আ আ মেয়ে, পুত্রবধূ পুত্রবধূ, মানে উনারা শহীদ হয়েছেন। কিন্তু তাই বলে কি উনার যে আদর্শ, সে আদর্শের কি পতন হয়েছে? হয়নি। হুম। আদর্শের যদি পতন হতো, তাহলে ট্রাম্প দাবি করতে পারত, হ্যাঁ, আমি ওখানে সবকিছু শেষ করে দিয়ে আসছি। কিন্তু সেটা তো হয়নি। তাহলে এই যে কথাটা উনি বলছেন, এই মন্তব্যের মধ্যে আসলে মানে সত্যতা আছে নাকি, মানে এটাকে আপনি ফাঁকা আওয়াজ বলবেন? নাকি এটা মানে কোন ইঙ্গিত আছে কিনা না, এটার মধ্যে এটার যে মানে তিনি আসলে কোন এটা আভাস দিচ্ছে কিনা? এছাড়া তার উপায় নাই। কেন উপায় নাই আমি আপনাকে বলি। কারণ আমেরিকা একটা বিশাল একটা দেশ, হুম, বিশাল শক্তিশালী দেশ। উনি এসে এখানে যে নাকানি চুবানি খেয়েছেন, এটা তো উনি প্রকাশ করবেন না। আর যুদ্ধটা উনার পক্ষ থেকে শেষ করা প্রয়োজন। হুম, কেন প্রয়োজন? তার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তার অর্থনীতির উপর চাপ পড়ছে। তার তারপরে তার রসদের শর্টেজ দেখা গেছে হুম, এখানে মধ্যপ্রাচ্যে। যার জন্য উনি চাইবেন যে যুদ্ধটা যুদ্ধটা যত তাড়াতাড়ি বন্ধ হয়। এজন্য বন্ধ করার জন্য কি পদ্ধতি আছে? একটা হলো ইরানকে কোনোভাবে রাজি করাবে ইনডাইরেক্টলি হুম, যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইরান নাকচ করে দিয়েছে এটা। হুম, ফলে তার উপায় হলো একটা, যে আমি যুদ্ধে জয়লাভ করেছি। হুম। এই মানে ন্যারেটিভ দিয়ে তাকে যুদ্ধ শেষ করতে হবে। আপনার কি মনে হয় যে পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে এখন একটি মাত্র দেশ ইরানের পাশে সরাসরি মানে ফিজিক্যালি যুদ্ধে তাকে সহযোগিতা করছে এরকম কোন দেশ নেই। কিন্তু আমেরিকাকে সহযোগিতা করছে এরকম দেশ আছে। এমনকি তার আশপাশে। কারণ তাদের দেশে আ মার্কিন ঘাঁটি রয়েছে। তাই তো? হুম। কাজে সেই দেশগুলোতে বাহরাইনে তাকে হামলা করতে হচ্ছে, তাকে কাতারে হামলা করতে হচ্ছে, অন্যান্য দেশগুলোতে। তাহলে ইরান একা হয়ে গেছে কিনা? একা হয়ে আসলে কয়টি দেশের সাথে যুদ্ধ করবে? আমি আপনাকে বলি, হুম, বিষয়টা হলো কি, ইরান এই দিনের জন্য গত ৪৭ বছর ধরে কিন্তু প্রিপারেশন নিচ্ছে। হুম, এবং এরকম একটা পরিস্থিতি আসবে সেজন্য কিন্তু সে তার সমস্ত অস্ত্র-শস্ত্র
গভীর মাটির নিচে কিন্তু সে টানেল করে করে সেখানে রেখেছে হুম, এবং উৎক্ষেপকগুলো কিন্তু ওখানেই আছে, হুম, ওখান থেকে কিন্তু উৎক্ষেপণ করতেছে। তার মানে তার একটা পরিকল্পনা ছিল যে এরকম একটা দিন আসবে এবং এই 12 দিনের যুদ্ধের পরে ইরান বারবার বলছিল যে যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাকে সহযোগিতা করে তাহলে আমরা সেখানে আক্রমণ করব এবং যদি আমেরিকা আবার আক্রমণ করে আমি এই অঞ্চলে তার যে ঘাঁটিগুলো আছে আমি সব ধ্বংস করে দেব। এটা কিন্তু ইরান প্রথম থেকেই বলে আসছে। ওকে। তো এখন মধ্যপ্রাচ্যের আমি আপনাকে বলি মধ্যপ্রাচ্যের সরকার সরকারের চিন্তা চেতনা এক ধরনের, মধ্যপ্রাচ্যের জনগণের চিন্তা চেতনা আরেক ধরনের। কিন্তু সরকার তো সিদ্ধান্ত নেয়, হ্যাঁ, সেনাবাহিনী আক্রমণ করবে কি করবে না এই হ্যাঁ, সিদ্ধান্ত তো হ্যাঁ, সরকার তবে নেয়, আমার জনগণ তো নেন এত না। মানে এখন পর্যন্ত তারা সরাসরি অংশগ্রহণ করছে এই ধরনের কোনো নজির নেই। তাদের ঘাঁটিগুলো ব্যবহার ঘাঁটিগুলো করেছে। ব্যবহার করে। যে ঘাঁটিগুলো আমেরিকাকে অনেক আগ থেকে দেওয়া হয়েছিল। এজন্য এটা তো ইরান প্রভাব ফেলছে যুদ্ধে। হ্যাঁ, এটা আপনার চারদিকে যদি ঘাঁটি থাকে হুম, তো সেক্ষেত্রে তো একটা প্রভাব পড়বেই। পড়বেই। তবে আপনি দেখেন যখনই ইরান আমাদের মুসলিম দেশের কোনো ঘাঁটিতে, আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করে, ওই দেশের জনগণ কিন্তু উল্লাস করে। আপনি এটা হুম, দেখে থাকবেন হুম, সাধারণত। কুয়েতে তাই হয়েছে। এমনকি কুয়েতে যে পাইলট অ্যা জাম্প করে পড়েছে, হুম, প্যারাসুট দিয়ে জাম্প করে পড়েছে, হুম, সেই পাইলটকে কিন্তু জনগণ ধরে কিন্তু আক্রমণ করছে কিন্তু। হুম। তার মানে হলো জনগণও চায় না যে এই ঘাঁটিগুলো এখানে থাকুক। কারণ তাদের তো এখান থেকে কোনো লাভ আসছে না এবং অ্যা আপনি শুনলে হয়তো বিস্মিত হবেন যে এখন আরব দেশগুলো চিন্তা করছে তাহলে আমেরিকান ঘাঁটি আমাকে এখানে দিয়ে কি লাভ? হুম। তারাও এটা তার চিন্তা তার দেশের আসলে হ্যাঁ, স্বার্থটা কি? আসলে মূল বিষয় ছিল আসলে এখানে স্বার্থটা কি? কেন দিয়েছিল? না এতগুলো দেশ, হ্যাঁ, এতগুলো দেশ এবং দেশ। এতগুলো? তারা ভেবেছে যে আমেরিকা তাদেরকে মানে এই সময়ে এসে সাহায্য করবে। হুম, কিন্তু এই সময় এসে আমেরিকা এখন করছে কি জানেন? আমেরিকার যে রসদ নিয়ে আসছিল সেই হুম, রসদগুলো প্রায় শেষ। তারা এই সকল জায়গা থেকে কিন্তু তার সামরিক রসদ নিচ্ছে কিন্তু যেগুলো হুম। রেখেছে। এমনকি দক্ষিণ কোরিয়া থেকেও সে নিচ্ছে। আচ্ছা, কারণ আমেরিকা থেকে তার আসতে কমপক্ষে ১ মাস লাগবে। সময় লাগবে। সময় লাগবে। যার জন্য ওই যে আপনি প্রশ্ন করেছেন কেন ট্রাম্প যুদ্ধটা শেষ করতে হুম। চায়? মূল কারণ কিন্তু এখানেই। যে তার রসদ শেষ হয়ে আসছে এবং সে পারছে না এখন। ট্রাম্প একা যুদ্ধ করছে না। বেনিয়ামিন নেতানিয়াহু তার মিত্র দেশ এবং ইসরায়েলের অনেক বড় স্বার্থ, অনেক আলোচনা রয়েছে। আলোচনা। আ বেনিয়ামিন নেতানিয়াহুকে কয়েকদিন দেখা যায়নি এবং একটা গুঞ্জন তৈরি হয়েছে। সেটা নিয়ে অনেকগুলো সংবাদ হয়েছে। কেন তিনি সামনে আসছেন না? কেন তার বক্তব্যগুলো প্রতিদিনই কিছু, কিছু লাইভ ছিল, কিছু, কিছু ছবিতে সরাসরি কথা বলেছে। সেগুলো গত কয়েকদিনে দেখা যায়নি। শেষ সময় একটা টুইট করেছেন আজকে। আমার প্রশ্ন হচ্ছে যে এই গুজবগুলো ছড়ানো এটারও কিছু বাস্তবতা রয়েছে কিনা? এবং তাকে মানে তিনি আক্রমণের কেন্দ্র হতে পারেন, ইরানের সেই রকম টার্গেট আছে কিনা? নাকি না, ইরান এগুলো নিয়ে ভাবে না? না স্বাভাবিক আপনার যখন ইরানের সর্বোচ্চ নেতাকে হুম, টার্গেট করেছে, ইরানও টার্গেট করবে। তো সেই হিসাবে এক ও নেতানিয়াহুর বাসায় কিন্তু আক্রমণ করা হয়েছিল। এবং সেখানে উনি আহত বা নিহত হতে পারেন এরকম একটা ধারণা থাকতেই পারে। জি। তো এর মধ্যে বিষয়টা এই গুজব বলেন বা সত্য বলেন এটা মানে প্রপাগেটেড হওয়ার কারণ ছিল যে উনার ডিসঅ্যাপিয়ারেন্স। হুম, গত ৬-৭ দিন ধরে কিন্তু উনাকে দেখা হুম, যায়নি। হয়তো উনি আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন। এই ধারণা থেকে বলা হুম। হচ্ছে। তো তাসনিম নিউজের বরাত দেওয়া হচ্ছে জি। আরকি। আমি আজকে চেক করলাম তাসনিম নিউজে। তো তাসনিম যে নিউজ এইভাবে বলছেন আরকি যে উনি আহত বা নিহত হয়ে থাকতে পারেন আরকি। থাকতে পারেন। থাকতে কিন্তু মানে পারেন। নিশ্চয়তা না দেননি। নিশ্চয়তা দেননি। কারণ এটা ইসরায়েল ডিক্লেয়ার না করা পর্যন্ত তো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না আরকি। এবার আসি ভারতের প্রসঙ্গে যে ইসরায়েলের সঙ্গে তাদের এতটা বন্ধুত্ব ছিল না যতটা ঠিক এই যুদ্ধের আগে দেখা গেল। জি। আ এর আগে এভাবে দেখা যায়নি। ঠিক ২৮ তারিখে আক্রমণ হয়েছে। তার দুদিন আগে তিনি ইসরায়েলে গেলেন এবং করমর্দন করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে এবং তারপরেই আক্রমণ হলো। এইটা আসলে কোন ইঙ্গিত দেয় কিনা? আপনার কাছে মনে হয় কিনা যে এইটা আ মধ্যে কোন মানে অর্থবহ বিষয়টি? অ্যা ভারতের বর্তমান সরকারের সাথে ইসরায়েলের একটা গভীর সম্পর্ক আছে। বিশেষ করে নেতানিয়াহুর সাথে। হতে পারে এটা। কিন্তু আ এটা ইরানের জন্য খুব সিগনিফিক্যান্ট না, ইম্পোর্টেন্ট না আরকি। আচ্ছা। তো আ আর আপনার ভারতের যে রাজনীতিবিদ তারাও কিন্তু এটা সমালোচনা করছে। ভারত কিন্তু একটা সেকুলার দেশ হিসেবে পরিচিত ছিল। হুম, এখন দেখা যাচ্ছে যে যেখানে মুসলিমরা আক্রান্ত হচ্ছে সেখানে ভারত মানে বর্তমান সরকার সেটা উল্লাস প্রকাশ করতেছে। হুম, তো এটা ছিল না কিন্তু। তো আ এটা আপনি যেটা প্রশ্ন করেছেন যে অ্যা যুদ্ধের ২ দিন আগে নেতানিয়াহুর হুম। সাথে সাক্ষাৎ, এটা একটা বিষয় থাকতে পারে তাদের মধ্যে।
শুধু তাই না, 4 তারিখ 28 তারিখে 28শে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হলো, মানে এটি, এবং মার্চের 4 তারিখে সে যুদ্ধজাহাজ IRIS, যেটা জি। দিনার ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমার মধ্যে আক্রমণের শিকার হলো, এবং এটি আসলে ইরান থেকে এসেছিল একটি নৌ মহড়ায় অংশ নিতে, যেটা খুব স্বাভাবিক, এটা এরকম অনেক সময় হয়ে থাকে। জি। সেই রকম একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হলো এবং এতে 104 জন ক্রু নিহত হলেন। এটা তো অনেক বড় একটি বড় ঘটনা। একটা। কিন্তু এতগুলো ঘটনার পরে কখনো ভারত থেকে নিন্দা জানানো বা শোক জানানো কোনো কিছুই করা হয়নি। এমনকি আ সর্বোচ্চ ইরানের সর্বোচ্চ নেতাকে যখন হত্যা করা হলো তারপরে শোক জানানো হয়নি। এটা কিছুটা স্পষ্ট হয় কিনা আরো? হ্যাঁ, এখানে বিষয়টাকে আমি বলছি যে জাহাজটা মানে ইয়ে হলো আরকি, ধ্বংস হলো, ডুবে গেল। এই জাহাজটা কিন্তু ইন্ডিয়ার আমন্ত্রণে এসেছিল। জি, অতিথি। হুম, তারা কিন্তু ইন্ডিয়ার অতিথি। জি, তো এখন অনেকেই বলছেন আরকি যে অ্যা যথাযথ আতিথেয়তা ইন্ডিয়া এখানে করেনি। যে এই জাহাজটা কিন্তু নিরস্ত্র ছিল কিন্তু। হুম, এবং জাহাজটা যখন ফিরে যাচ্ছিল তখন কিন্তু এই আক্রমণটা করা হয়েছে। করেছে। হুম। তো এটা নিয়ে ইরান অনেক অসন্তুষ্ট এবং এটার একটা আফটার ম্যাথ হয়তো থাকতে পারে আরকি। একটা আফটার ম্যাথ থাকতে পারে এবং ভারতের সাথে ইরানের সম্পর্কে প্রভাব ফেলতে পারে এটা। নেতানিয়াহুর কথাটা যেমন আমরা শুনলাম যে খুব একটা নিশ্চয়তা নাই। কিন্তু মার্কিন একটা স্পষ্ট বার্তা ছিল। আপনার ঠিক নিশ্চয়ই মনে থাকার কথা। কয়েকদিন আগে বলেছিলেন যে এই পদে, অর্থাৎ সর্বোচ্চ নেতৃত্বের পদে আ আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। এই পদে যাকেই নিয়োগ দেওয়া হোক তখনও নিয়োগ দেওয়া হয়নি। এই সময় তিনি বলেছিলেন যে ওয়াশিংটনের অনুমোদন ছাড়া যদি কাউকে নিয়োগ দেওয়া হয়, এটি তো রেজিম চেঞ্জের, যে তার নিয়ন্ত্রিত কাউকে যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে সে টিকবে না। এটা খুবই অর্থাৎ তাকে হত্যা করা হবে এটা এক কথায়। এটা খুবই হাস্যকর ব্যাপার। ইরান এমন একটা দেশ নয় যে অন্য দেশের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের উপরে সে সিদ্ধান্ত নেবে। ইরান সেই দেশ না। এবং কিন্তু বাধ্য হলে যুদ্ধ, তারপরে এত বিগ্রহ, হ্যাঁ, এতগুলো আক্রমণ হচ্ছে, এতগুলো সেনাঘাঁটি মোকাবেলা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে না সেটা তো করবেই ইরান। সেটার জন্য ইরান প্রস্তুত। কারণ আমি আপনাকে বলি, ইরানি জাতির একটা ঐতিহ্য আছে হুম, এবং ৫,০০০ বছরের একটা ঐতিহ্য ইরানি জাতির। এরা বীর যোদ্ধা জাতি। এরা আত্মসম্মান মানে মৃত্যু বরণ করবে কিন্তু আত্মসম্মান বিসর্জন দিবে না। এই ইগোটা তাদের আছে। এবং এই আত্মসম্মান বোধের কারণেই কিন্তু তারা সমস্ত ক্ষয়ক্ষতি মেনে নিয়েও যুদ্ধ চালিয়ে যাবে তারা। এবং তাদের হুম। অবজেক্টিভটি কি আমি আপনাদেরকে বলি। তাদের অবজেক্টিভ হলো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চলে যেতে হবে। দ্বিতীয় হলো ইসরায়েল নামক কোন দেশ থাকবে না। কিন্তু ইসরায়েলরা তো আরো বৃহত্তর ইসরায়েলের কথা ভাবছে। মানে তারা হ্যাঁ, চাওয়াটা উল্টো। চাওয়াটা ফার্সিতে একদম একটা কথা আছে। জি। "খস্তানকে কারদান নিস্ত।" মানে এটার অর্থ মানে যেটা চাওয়া মানেই করা না। আচ্ছা। চাওয়া মানেই করা না। তো সে চাইতে পারে কিন্তু হুম, সেটা কি তার পক্ষে সম্ভব আদৌ? হুম। এটা হলো প্রশ্ন আরকি। এবারে মানে বিষয়টা এরকম যে টার্গেট কিলিং এর ক্ষেত্রে আমরা যদি উদাহরণগুলো দেখি, সবশেষ আ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো। এর আগে আপনি বললেন যে ৭০-৮০ জন নেতৃত্ব, একটা সামরিক নেতৃত্বকেই শূন্য করা গেছে এবং রাজনৈতিক নেতৃত্বকেও হত্যা করা গেছে। এটি ইরানের মাটিতে এবং আঘাত করে বাইরে থেকে। এই যে সম্ভব হলো, এটি আসলে ইরানের এক ধরনের দুর্বলতা কিনা? আ বিষয়টা হলো কি? আপনি মানে দেখেন সামর্থ্যের ক্ষেত্রে, হ্যাঁ, সামরিক সামর্থ্যের না ক্ষেত্রে। সামরিক সামর্থ্য আপনি বলেছেন সামরিক আ উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে হত্যা করেছে কিন্তু হুম, নেতৃত্ব শূন্য হয়নি। আচ্ছা। কারণ খুব শীঘ্রই তারা মানে কয়েক ঘন্টার মধ্যেই তারা নেতৃত্বে ওই স্থানগুলো পূরণ করেছে। হুম, এবং এটা তাদের সাজানো আছে। আচ্ছা। কার পরে কে হবে এটা সাজানো আছে। আর আক্রমণের ক্ষেত্রে যে ইরানে আক্রমণ করছে, ইনফ্রাস্ট্রাকচার এর উপরে আক্রমণ করছে, এটা ইরানও করছে, ইরানের উপরেও করছে। তার মানে হলো এই যে আমাদের যে বিভিন্ন ব্যবস্থা মানে অ্যান্টি এয়ারক্রাফট ব্যবস্থা, এগুলো কিন্তু 100% কার্যকর না। হুম, ইরানেরটাও 100% কার্যকর না। হুম, ইরান অনেকগুলোকে ভূপাতিত করছে। কিন্তু হুম। কিছু এসে তো পড়ছে আরকি। মুজতবা খামেনির প্রসঙ্গে আসি। তার ব্যাপারে একটি আলোচনা ছিল যে তিনি কেবলমাত্র আয়াতুল্লাহ আলী খামেনির সন্তান জন্যই না, অন্যান্য যোগ্যতা এই সমস্ত আলোচনা হয়। কিন্তু তার তো বাবা। তাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের অনেককে হত্যা করা হয়েছে এবং দেশের নেতৃত্ব এখন তার হাতে। এবং যুদ্ধাবস্থার মধ্যে আপনার কাছে মনে হয় কিনা যে দেশের স্বার্থ যুদ্ধের বাইরেও পিতৃহত্যার মানে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন কিনা তিনি? আমি একটা উদাহরণ আপনাকে বলি। আবদেয়াত ছিল মক্কার কাফেরদের মধ্যে শ্রেষ্ঠ বীর। আচ্ছা। অত্যন্ত শক্তিশালী ছিল। হুম, হযরত আলী আলাইহিস সালাম একা যেয়ে তাকে হত্যা করেছে। মানে হুম, তাকে ধরাশায়ী করার পরে তার যখন মাথা কাটবে, তখন হযরত আলীকে সে থুতু দিয়েছিল।
আচ্ছা। হযরত আলী তাকে ছেড়ে দিলেন। হুম, ছেড়ে দিয়ে তিনি পায়চারি করে এসে তারপরে এসে হত্যা করলেন। তারপরে তাকে জিজ্ঞাসা করেছে, "তুমি কেন ছেড়ে দিয়েছিলা?" হুম, বলছে, "যখন সে আমাকে থুতু দিয়েছে তখন আমার রাগ হয়েছে। আর আমি যদি ওই সময় তাকে হত্যা করতাম, তাহলে এটা আমার জন্য হত্যা করা হয়তো।" হুম। ব্যক্তিগত রাগের এরা কারণে। হলো তার অনুসারী। আচ্ছা। তারই বংশধর কিন্তু এই আলীর বংশধরই কিন্তু এরা। হুম, শুধু তাদের চরিত্র এটা আছে। তারা কোনদিন পিতৃহত্যা না, বরং দেশ এবং ধর্ম এই ২ টাকেই নিয়ে তারা ভাবে। নিজের জন্য কিছু না। ওকে। অর্থাৎ মানে নীতিগত জায়গা, নীতিগত নীতিগত জায়গার কথা নীতিগত আপনি জায়গা। বলছেন। এবারে একটু আসি টেকনিক্যাল জায়গায়। সেটা হচ্ছে হুরমুজ প্রণালী বন্ধের হুমকি সবসময় ইরানে বা মধ্যপ্রাচ্যের কোনো কিছু হলে হুরমুজ প্রণালী বন্ধের হুমকি দেয়া হয় এবং বন্ধ করাও হয় বা যাতায়াত করার মানে তেল যখন মানে রপ্তানির বন্ধ করা হয়, তখন যারা এই সমস্যার মধ্যে পড়েন তাদের মধ্যে আমাদের দেশ একটি, আমাদের তাদের দেশে মধ্যে এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। দেশ আছে। আপনার মনে হয় কিনা যে এই হুমকির এই সংকটের মুখে আমরা পড়তে যাচ্ছি? আ নাকি আমি পড়ে গেছি? হ্যাঁ, না হ্যাঁ, পড়েছিলাম আমরা। কিন্তু আ খুশির বিষয় হলো আ বাংলাদেশ হুম, সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আমাদের এপ্রিল পর্যন্ত আমাদের রিজার্ভ আছে। হুম, এবং আজকে আমি একটা সংবাদ দেখলাম জি, যে বাংলাদেশের জাহাজ চলাচলে কোনো বাধা দিবে না এরা। হুম। সুতরাং আমরা ম কিছুটা হলেও আমরা ছাড় পাবো আরকি এখানে। কারণ ইরানের সাথে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক আছে সবসময়ই আরকি। এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইরানের একচ্ছত্র আসলে ইচ্ছাটাই প্রতিফলিত হয় কিনা হ্যাঁ, হরমুজ অবশ্যই। প্রণালীর কারণ ক্ষেত্রে? এখন ইরান ছাড়া তো ওখানে কেউ নাই। হুম, এখন ইরানের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে এটা। আপনি যদি হরমুজ প্রণালীর ইয়েটা দেখেন যে জি, ইরানের ভূমিটা ওদিকে ঢুকে আছে হুম। এবং সব দিকেই কিন্তু ইরান নিয়ন্ত্রণ করতে কিন্তু পারতেছে। আপনি তো এই সংবাদটা নিশ্চয়ই দেখেছেন যে ট্রাম্পের একটা হুঁশিয়ারি যে তিনি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটা নিতে চান বা ইচ্ছা পোষণ করেন বা ভাবছেন এই হুম, বিষয়টি হুম। নিয়ে এরকম একটি সংবাদও আসছে। এটা আসলে টেকনিক্যালি মানে পরিস্থিতিটা এই মুহূর্ত পর্যন্ত ইরানের নিয়ন্ত্রণে কিন্তু এটাও সম্ভব কিনা কোনভাবে? আপাতত সম্ভব মনে হচ্ছে না আরকি। কারণ আপাতত আমেরিকাকে আবার প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় লাগবে। অনেক আচ্ছা। সময় লাগবে। যেমন ৩০ বছর ধরেই কিন্তু আমেরিকা এই ঘাঁটিগুলো তৈরি করেছে এটা নিয়ন্ত্রণ করার জন্য। হুম, হ্যাঁ, এটা আমেরিকার কনসার্ন ছিল। হুম, আর ইরানও এটাকেই তার অস্ত্র হিসেবে ব্যবহার করবে এটাই স্বাভাবিক। কারণ তার উম মানে গ্রিপের মধ্যে ছিল এটা। হুম। তো যার জন্য এই মুহূর্তে আমেরিকা যেটা বলে সেটা তার পক্ষে সম্ভব হবে না। তাহলে আপনার কি মনে হয় যে মানে মানে কিছুটা পিছু হটছে, মানে পিছু হটার সুর সেটা আপনার কাছে মানে ডেফিনিটলি আন্ডারলাইন মিনিং টা কি তাই? জি, ডেফিনিটলি ট্রাম্প এখানে পিছু হটছে। এবং আপনি দেখেন ওদের দেশের যে সিআইএ এর যে প্রাক্তন হুম, কর্মকর্তা তাদের সমালোচনাগুলো আপনি শুনেন। হুম। আপনি দেখবেন যে তারাও বলবে যে হ্যাঁ, আমেরিকা পরাজিত হয়েছে এখানে। আচ্ছা। এবারে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের সমস্যা হতে পারে। ঈদের আগে সারা বাংলাদেশের মানুষ ঢাকা ছেড়ে যায়। সেই সময় একটা জি, জি, আ সংকট তৈরি হয় আ গাড়ি ঘোড়া নিয়ে। আপনি জেনে থাকবেন যে ঢাকায় ২ লিটার করে তেল দেয়া হচ্ছিল জি, যারা বাইক রাইডার তাদের জন্য। কিন্তু এটা এখন ৫ লিটার করা হয়েছে। তার মানে কি এটাও ইঙ্গিত দিচ্ছে এক ধরনের যে সরকার এটাও বলেছে দাম বাড়ানোর প্রয়োজন হবে না বা তাদের কোনো জি, পরিকল্পনা জি, নেই। জি। এটা বলা হচ্ছে। অর্থাৎ আসলে মানে এটার মধ্যে একটা প্যানিক বাইং যেটা সেটা আসছে কিনা? বিষয়টা হলো কি আমাদের জনগণ মাঝে ফোরসাইট করে খুব। যখনই ইরান যুদ্ধ শুরু হয়েছে তখন একদল লোক তেল কেনা শুরু তেল করেছে। কেনা শুরু করেছে। যেমন হুম, আমাদের বাজারের উপরে কেন প্রভাব ফেলে? এই রমজান মাসে কেন জিনিসপত্রের দাম বেড়ে যায়? হুম, কারণ মানুষ যেটা লাগবে ৫ কেজি সেটা ১০ কেজি কিনে। হুম, ফলে সবাই কিনে। হুম, হুম। আতঙ্কিত হয়ে হ্যাঁ, বেশি কিনে কিন্তু আমরা ফেলছেন। যদি এরকম করি যে না আমরা প্রতিদিন আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু কিনব। তাহলে হুম, কিন্তু বাজারের উপর আর চাপ পড়ে না। যে জিনিসটার দাম বেড়ে যায় সেটা আমি কিনব না। হুম, এরকমই তো হয়। হুম, এখন এই যে তেলের দামটা মানে এই তেলের যে সংকটটা তৈরি হলো আমার মনে হয় সেটা আমাদের তৈরি। সেটা হুম। সরকারের কোনো দোষ না। কারণ সরকার অলরেডি মানুষকে এনশিওর এই মাস, করছে সামনের মাস, তারপরের মাস তারপরের পর্যন্ত আছে। মাসও চলবে। তো সুতরাং কেন আর এখন যে ইরান বাংলাদেশকে ছাড় দিয়েছে, তাহলে এটাও তো আমাদের এরকম আশঙ্কার কোনো কারণ নেই। আমরা ছাড় পাবো। আমাদের এই দেশগুলো ছাড় পাবে। এখন আমাদের দেশের সাথে যে জায়গায় সমস্যা হচ্ছে, একটা হচ্ছে তেল নিয়ে একটা আমি এটাকে কি বলবো? সংকট না, অস্থিরতা তো একটা তৈরি হচ্ছে। এক অস্থিরতা। ধরনের হুম, অস্থিরতা তৈরি হচ্ছে। অস্থিরতা। এইটার সমস্যা এক ধরনের, আরেকটি হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশে বাংলাদেশের অনেক বাঙালি হুম, মানে শ্রমিক কাজ করেন। তারা দীর্ঘ সময় হুম। থাকেন। আপনি জানেন যে এরই মধ্যে ৪ জনের মধ্যে ১ জনের মরদেহ দেশে আনা জি, সম্ভব হয়েছে। জি, মারা যাচ্ছে। হুম, আ কেউ আহত হয়েছেন। প্রায় হুম, ১৪ জনের মতো আহত হয়েছেন। এই হুম। সংখ্যাটা আসলে আমরা এটাও জানি যে আমাদের দেশে যেমন গণমাধ্যম যেভাবে সব খবর ওপেন পাওয়া যায়, সেটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাওয়া যায় না। মানে বাস্তবতাটা আরো কঠিন বাস্তবতা কিনা? কঠিন। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে সব খবর পাওয়া সম্ভব না।
আর এই যে এটা অবশ্যই মানে একটা বাঙালি সংবাদ। আহতের যে সংখ্যা সেটি হ্যাঁ, আসলে এটাই নাকি এর থেকে বেশি হতে পারে আপনার মনে আমার হয়? মনে হয় যদি এর বেশি হতো এটা আমরা জেনে যেতাম আরকি আচ্ছা। কোনোভাবে না কোনোভাবে। কিন্তু এর বেশি হওয়ার কথা না। কারণ হচ্ছে কি আ ইরান কোথায় আক্রমণ করছে? যখন ঘাঁটিগুলোতে ১ম আক্রমণ হুম, করেছে, ঘাঁটিগুলো যখন ধ্বংস হয়ে গেল তখন বিভিন্ন হোটেলে এরা ছিল। হুম, ওই হোটেলগুলোতে ইরান টার্গেট করেছে আরকি। হুম, হয়তো আমাদের বাংলাদেশী ভাইয়েরা ওই সকল জায়গায় কর্মরত অবস্থায় ছিল বা আশেপাশে ছিল, হুম, তখন হয়তো মারা গেছে। এরকম বিষয় আরকি। তো বাংলাদেশী ভাইদের প্রতি অ্যা ও মানে পরামর্শ হলো এই মানে আমেরিকান সৈন্য বা হুম, আমেরিকান স্বার্থ যেখানে আছে তার থেকে একটু দূরে থাকতে হবে হুম। আরকি। তার থেকে একটু দূরে থাকতে হবে। তাহলে নিরাপদে রাখা যাবে। আর এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় রকমের সংকট। কারণ আমাদের রেমিটেন্স আসে মধ্যপ্রাচ্য থেকে। এই যুদ্ধের কারণে আমরা তো কিছু প্রভাব আমাদের উপর পড়বে। একটা হচ্ছে রেমিটেন্সের প্রভাব, আরেকটা হচ্ছে আমি ইরানের দিক থেকে বলি যে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে যেমন আমাদের কাছে তেল আসে না, তারা তো তেলটা বিক্রিও করতে পারে না। কাজে তাদের দিক থেকে আসলে অর্থনৈতিক ক্ষতির একটা সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, তারা তো যুদ্ধ অবস্থায় আছে। এই হুম, ক্ষতি তো তাদেরকে মেনে নিতেই হবে। আর তাদের তেল বিক্রি হয় না এরকম না। হয়তো তাদের তেলও বিক্রি হয়। কারণ চীন তো সবসময় প্রয়োজন হয় চীনের। হুম, চীন এবং রাশিয়ার জাহাজ এদিক দিয়ে চলাচল করে। এমন অ্যা লাস্ট একটা ঘোষণা দিয়েছে ইরান। হুম। যে সকল দেশে আমেরিকা এবং ইসরায়েলের অ্যাম্বাসেডরকে বের করে দিবে তাদের দেশ থেকে, তারা স্বাধীনভাবে এখানে চলাফেরা করতে পারবে। হয়তো এই আচ্ছা। সুযোগটা কেউ নিবে, নিতে কেউ পারে। নিবে না। এটা এটা একটা যুদ্ধের কৌশল বলা যেতে পারে। জি, যেমন জি, বিকল্প উৎস খোঁজার কথা বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে বলা হয়েছে আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির বিষয়ে তারা কথা বলতে শুরু করেছে। এখনো সিদ্ধান্ত হয়নি। এটি যদি হয় যারা ইরান থেকে তেল আনতো তারা আফ্রিকার কোনো দেশ এবং যুক্তরাষ্ট্র থেকে একেবারে সরাসরি উল্টো পিঠে যে যদি তেল কেনে তাহলে সেটি এক ধরনের ক্ষতি কিনা এমনকি ভারত থেকে কেনার কথা বলা হচ্ছে। হ্যাঁ, সেটা ভারত রাশিয়া থেকে তেল কেনে সেটা হতে পারে। কিন্তু আমাদের আফ্রিকা থেকে বা আমেরিকা থেকে তেল কিনে তো আমাদের অ্যা কস্ট অনেক বেড়ে আচ্ছা। যাবে। বহন খরচের জন্য আপনি বলছেন এটি? হ্যাঁ, যে বহন খরচ আছে এটার জন্য বেড়ে যাবে। তো আর আমাদের জন্য তো ইরানের পথ বন্ধ হয়নি। ইরানের পথ বন্ধ হয়নি আমাদের জন্য। আমরা যেকোনো জায়গা থেকে তেল আনতে পারবো। আমরা সৌদি আরব থেকেও তেল আনতে পারবো। ওকে। তো সুতরাং আমাদের জন্য এটা হুম, বন্ধ হয়নি। আমাদের এটা হুম। নিয়ে ভাবার কোনো কারণ নেই আরকি। ওকে, আমরা একেবারে আলোচনার শেষের দিকে এবার একটু আসতে চাই। আমরা আমেরিকা নিয়ে আপনি এক ধরনের প্রেডিকশন বলেছেন, এক ধরনের সম্ভাবনাগুলো বলার চেষ্টা করেছেন। আমি একটু জানতে চাই যে এই যুদ্ধটা তো শুধু আমেরিকার সঙ্গে না, অনেকটাই ইসরায়েলের সঙ্গে এবং বেনিয়ামিন নেতানিয়াহু অনেকটা মরিয়া হয়ে এই বিষয়গুলো জি। দেখছেন। এখন আপনার কি মনে হয় আমেরিকা অনেক দূরে, তাদেরকে ঘাঁটি হয়ে তারপরে আক্রমণ করতে হচ্ছে। কিন্তু ইসরায়েল তো পাশে। জি। সেই ক্ষেত্রে এই যুদ্ধের পরিণতিটা ইসরায়েলের ক্ষেত্রে কি হবে? এটা জিয়ে থাকবে কিনা? বেশিদিন জিয়ে থাকার সম্ভাবনা নেই। কেন? কারণ ইরান ব্যাপক আক্রমণ করছে এবং যুক্তরাষ্ট্র চলে যাবে এখান থেকে, চলে যেতে বাধ্য হবে। সে চলে গেলে তখন ইসরায়েল একা। কারণ আরব দেশগুলো কিন্তু ইরানে আক্রমণ করবে না তারা। এবং সেই ক্যাপাসিটি তাদের নেই। যে হুম, ইরানকে আক্রমণ করে টিকে থাকবে। সুতরাং থাকবে একা, ইসরায়েল থাকবে একা। হুম, এবং এখানে শুধু ইরান না তো। আপনার যে তার প্রক্সি ইয়েগুলো আছে, হিজবুল্লাহ আছে, হুথি আছে, হুম। তারপরে ওদিকে ইরাক থেকে যাচ্ছে। তো সব দিক থেকে কিন্তু সে আক্রমণের সম্মুখীন হবে। সব এবং মিলে সে আপনি তার আপনার তার টিকে দীর্ঘদিনের থাকা কঠিন হবে। আপনি এগুলো পর্যবেক্ষণ করেন এবং ইরানে আপনার যাতায়াত আছে। সবকিছু সাধারণ মানুষ এবং সেখানকার বাহিনী আ আপনার একটু প্রেডিকশন জানতে চাই যে কতদিনের মধ্যে এই যুদ্ধটা শেষ হতে পারে? এবং এর আসলে পরিণতিটা মানে ইমিডিয়েট এই যুদ্ধের পরিণতিটা জি, যেমন ১ বছর আগেও একটা ১২ দিনের যুদ্ধ হয়েছে। জি, আচ্ছা। এটা তো হ্যাঁ, একটা ফেজ। হ্যাঁ, আমি আপনাকে বলি এই যে ১২ দিনের যুদ্ধ অলমোস্ট ইসরায়েল কিন্তু ফিনিশ হয়ে গেছিল কিন্তু। তো তখন আন্তর্জাতিক আ বিভিন্ন আ মানে ক্যালকুলেশন এর কারণে ইরান যুদ্ধটা বন্ধ করেছে। হুম, কিন্তু তখনই কিন্তু ইসরায়েল শেষ হয়ে যাচ্ছিল। এবং যেভাবে এখন আক্রমণ হচ্ছে, হুম। তাতে কিন্তু আমার মনে হয় না বেশিদিন টিকে থাকবে ইসরায়েল। বেশিদিন টিকে থাকার সম্ভাবনা আর এই কম। যুদ্ধের পরিণতিটা কোন দিকে যেতে যাচ্ছে? এই ফলাফলটা কি এই আসতে যাচ্ছে? যুদ্ধে যেটা হবে আ আমার মনে হয় এখানে ইরানি আপার হ্যান্ড থাকবে এবং তার যে অবজেক্টিভ যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চলে যেতে হবে, এর অল্টারনেটিভ কিন্তু আমেরিকার নেই এখানে। হুম, এবং তার যে এলাই, দীর্ঘদিনের এলাই হুম। যে ইংল্যান্ড, সেও কিন্তু তাকে সহযোগিতা করছে না। জি। এবং ফ্রান্স মৌখিকভাবে একটা সহযোগিতার মতো এরকম মানে ধরি মাছ না ছুঁই কিন্তু সরাসরি টাইপের একটা আসেনি। হ্যাঁ। আসেনি। তো সেই ক্ষেত্রে সুতরাং সে কন্টিনিউ করবে না এখানে। আর ইসরায়েল আ কি হবে? আমার মনে হচ্ছে আরকি এটা। মনে হচ্ছে যে ইরান যেহেতু বলছে যে আমরা ইসরায়েলকে শেষ করে দিয়ে আসবো। হুম, আমার মনে হয় ফিলিস্তিনিরা যখন ইসরায়েল সরকারের পতন ঘটবে, তখন ফিলিস্তিনিরা তাদের জায়গাগুলো তারা দখল করে নিবে। এটা মানে হুম। মানে আফটারম্যাথ অফ দ্যা ওয়ার্ল্ড আরকি।
অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন ঢাকায় অবস্থিত রাসূল আকরাম ইসলামিক ইনস্টিটিউট, যেটি মূলত ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তিনি ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন। মাইনুদ্দিনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করব। তার আগে আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখি, প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আয়োজন বার্তাকক্ষ আপনারা দেখুন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।